তার শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে এই সভাগৃহে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শতবর্ষে বৈদ্যনাথদার স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের পৃথিবীর, সমাজের ইতিহাস তৈরি করেন মানুষ তাদের সংগ্রামের মধ্য দিয়ে। জনগণের সংগ্রামী ইতিহাসের স্রষ্টা এবং নিয়ন্তা। কিন্তু ইতিহাস ব্যক্তির যে ভূমিকা এবং সংগ্রামের ময়দানে তার যে অবদান, এটাকে কিন্তু অস্বীকার করে না। শ্রদ্ধার সাথেই তাকে স্মরণে রাখে এবং ইতিহাস তাকে স্থান দেয়। বৈদ্যনাথ মজুমদার ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনে এরকমই একজন ব্যক্তিত্ব। ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস বৈদ্যনাথ মজুমদারকে বাদ দিয়ে লেখা যাবে না। ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি 1940 সাল থেকে কাজ শুরু করেছিল। পার্টি খুব ছোট ছিল, পরাধীন ভারতবর্ষ। ত্রিপুরা নামে কোনো আলাদা ইউনিট ছিল না। কুমিল্লার সাথে ত্রিপুরাকে মিলিয়ে অবিভক্ত পশ্চিমবাংলার তৎকালীন কলকাতা থেকে এই ইউনিটটাকে তারা পরিচালনা করতেন। আমি ইতিহাস থেকে বলছি। ত্রিপুরায় 1940 সালে এই কমিউনিস্ট পার্টির যে ইউনিট কুমিল্লাকে কেন্দ্র করে, তাতে যে এক দুজন ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন কমরেড বীরেন দত্ত। আমরা ছোটবেলায় কমিউনিস্ট পার্টি নাম খুব একটা শুনতাম না। আমি আমার ছোটবেলার কথা বলছি। বীরেন দত্তের পার্টি এভাবে শুনতে আমরা অভ্যস্ত ছিলাম। সেই যে পার্টি, সেই পার্টিতে 1943 সালে বৈদ্যনাথদা প্রথম সদস্যপদ পান। আজকের দিনে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কথা বলবো। ভারতের কমিউনিস্ট পার্টির কথা তো আমার পক্ষে বলা সম্ভব না, অনেক সহজ হয়ে গেছে। সভ্য পদ পাওয়া সেই সময় কিন্তু এত সহজ ছিল না, খুবই কঠিন, খুবই দুরূহ ছিল।
নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, বিচার বিবেচনা, দেখভাল, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাচাই, তার মধ্য দিয়ে নেতৃত্বের বিশ্বাস এবং আস্থা অর্থাৎ সংগ্রামের একটা যোগ্য ভূমিকা নিতে পারবেন, এটা যখন তৈরি হতো তখনই কমিউনিস্ট পার্টিতে সেই সময় সভ্যপদ দেওয়া হতো। পার্টি খুব ছোট ছিল। আপনারা জানেন আমাদের দেশের কমিউনিস্ট পার্টি কিন্তু প্রথম গঠিত হয় তাসখন্দে। ভারতবর্ষের 10 থেকে 12 জন লোক পরাধীন ভারতবর্ষে থাকতে পারছেন না, পুলিশ ধরবার জন্য তাড়া করছে, কিন্তু পুলিশের হাতে ধরা দেবেন না, ব্রিটিশ তাড়াবেন, ভারতবর্ষকে স্বাধীন করবেন। এবং এই সময়ে 1917 সালে সোভিয়েত দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নূতন বার্তা, নূতন জাগরণ। এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মূল্যেই হোক জেলবন্দি না, তার বাইরে থেকে মানুষকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে। তার জন্য কমিউনিস্ট পার্টি করতে হবে। সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক বিপ্লব দারুণভাবে প্রভাবিত করেছে। সেই পার্টিটা তৈরি হয়েছে 1920 সালে তাসখন্দে, 12 থেকে 13 জন। এরা এসে 21 সাল থেকে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির কাজ সেভাবে শুরু করেছে। আমি কথাটা বলছি, তার থেকে নিশ্চয়ই অনুভব করতে পারবেন যে সেই সময় কমিউনিস্ট পার্টি করাটা কি দুরূহ ছিল। 43 সালে বৈদ্যনাথ দা সেই পার্টির সদস্য হন। লেখাপড়া কিন্তু করতেই পারতেন। কলেজ স্কুল ছেড়ার পর কলেজ বিশ্ববিদ্যালয়ে তার পক্ষে যাওয়া কঠিন ছিল, মোটেই ঘটনাটা না। কিন্তু তখন তার ভাবনা, চিন্তা, চেতনার মধ্যে হচ্ছে ব্রিটিশ থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে। এবং কমিউনিস্ট পার্টিতে যখন নিজে যুক্ত হলেন তখন অনুভবের মধ্যে এটা যেমন তার এসছে, এবং কমিউনিস্ট পার্টি সাধারণ মানুষকে নিয়ে স্বাধীনতার সংগ্রাম যখন করছে, শুধু ব্রিটিশ তাড়ানো না, শুধু তথাকথিত স্বাধীনতা অর্জন না, অর্জিত স্বাধীনতাকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে আমরা কোন দিকে নিয়ে যাব, কিরকম ভারতবর্ষ তৈরি করব। ওই সোভিয়েত দেশ হচ্ছে তখন দৃষ্টান্ত। শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পত্তন, যেটা কমরেড তপন বলবার চেষ্টা করেছেন। বৈদ্যনাথের ভাবনার মধ্যে এটাই থেকে কমিউনিস্ট পার্টির দিকে আকৃষ্ট করেছে। এবং সেই সময় তিনি যেটা বুঝে নিয়েছেন, ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে পরে নিশ্চয়ই আমি কলেজে যেতে পারি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই পারি, এগুলোর প্রয়োজন আছে। কিন্তু তার কাছে তখন প্রাধান্য ছিল, আমি একজন না হয় কলেজে গেলাম না, বিশ্ববিদ্যালয়ে গেলাম না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলাম না, কিন্তু দেশটাকে স্বাধীন করার জন্যে আমার তো কিছু করণীয় আছে, সেটা আমি কেন করব না। এই ভাবনা তাকে লড়াইয়ের ময়দানে সম্পৃক্ত করে নেয়। আমি শুনেছি যে একটা সময়ে তিনি তার জন্মস্থান থেকে স্থানান্তরিত হয়ে যখন ত্রিপুরায় আসলেন, কলকাতা ত্রিপুরা দুটো জায়গায় মিলিয়ে তিনি চলাচল করতেন উত্তর পূর্ব ভারতে, পারিবারিক প্রয়োজনে অথবা পরিবারের চাপে। তিনিও হয়তো উপলব্ধি করেছেন পরিবারটার দিকেও বোধহয় একটু নজর দিতে হবে, কিছু করার দরকার আছে, আয় উপার্জন। অল্প সময়ের জন্য কোনো একটা ব্যবসায়িক কাজের সাথে নিজে যুক্ত হয়েছিলেন। কিন্তু তিনি তো বৈদ্যনাথ মজুমদার, তিনি তো শুধু তার নিজের পরিবারের 5, 7, 10, 12 জনের জন্য চিন্তা করার লোক না, সমাজের কথা ভাবছেন। এরকম একটা জায়গায় পরিবারের লোকদের মুখের অন্ন
গ্রাসের ব্যবস্থা করার জন্যে নিশ্চয়ই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু সমাজে যে লক্ষ কোটি মানুষ অভুক্ত অনাহারে দিন যাপন করছেন, মানুষ হিসেবে মানুষের সম্মান নিয়েই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তারা বেঁচে পড়তে থাকতে পারছেন না, অবয়ব মানুষের। এটি এই পরিস্থিতিতে ওই ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জন বৈদ্যনাথ মজুমদারকে বেশি দিন আটকে রাখতে পারেনি, আকৃষ্ট করতে পারেনি। কোনো এক সময় তারই অজ্ঞাতে এই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পান এবং তার পরিবারের লোক বুঝতে পারেন তাকে চাপ সৃষ্টি করে লাভ হবে না। 43 সাল তৎকালীন কমিউনিস্ট পার্টির সদস্য প্রয়াত হয়েছেন 2011 সালে। আমরা যদি হিসেব করি, কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার পর 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হয়। প্রথম দিন থেকে তিনি এই পার্টির সাথে যুক্ত। সেদিক থেকে 1943 থেকেই তার কমিউনিস্ট পার্টির সদস্যপদের হিসেব করতে হবে। তাহলে দেখা যাবে, হিসেব যদি করেন, 68 বছর টানা লাল ঝান্ডা কাঁধে নিয়ে শ্রেণীহীন শোষণমুক্ত একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের সমস্ত জীবনটা উৎসর্গ করে গেছেন। বিরল, ব্যতিক্রমী। ত্রিপুরার অবিভক্ত কৈলাসহর মহকুমা, কৈলাসহর বর্তমান সময়ে কুমারঘাট এবং লংতরাই ভ্যালি, এই তিনটা ছিল একটা মহকুমা। তখন ত্রিপুরায় ছিল 10টা মহকুমা। রাজ্য ত্রিপুরা, জেলাও একটা, গোটা ত্রিপুরাই একটা জেলা। আমরা তখন কলেজে পড়ি। এই 10টা মহকুমায় 10 জন সম্পাদক ছিলেন। তার মধ্যে এই মহকুমার সম্পাদক ছিলেন কমরেড বৈদ্যনাথ দা। বাগানে মালি যেমন চারা গাছ লাগায়, তার গোড়া থেকে ঝোপ জঙ্গল পরিষ্কার করে জল দেয়, সূর্যের আলো যাতে লাগে নজর রাখে, গরু ছাগল যাতে তাকে খেয়ে শেষ করে দিতে না পারে, তাকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত নজরদারি করে একে যখন একটা পূর্ণাঙ্গ বৃক্ষ এবং মহির হয়ে পরিণত করে বাগানের মালিক বৈদ্যনাথ মজুমদার। অবিভক্ত তৎকালীন কৈলাসহর মহকুমাতে কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির সংগঠক মালির মতো সেখানে কাজ করেছে। এর চাইতে সহজবোধ কোনো দৃষ্টান্ত এখানকার পার্টি গড়ে তোলার ক্ষেত্রে বৈদ্যনাথ মজুমদার সম্পর্কে উপস্থিত করার কোনো সুযোগ নাই। আমি ভাবছিলাম এগুলি গল্প না। তার সাথে 1968 সাল থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত আমাদের নিবিড় সম্পর্ক। শুধু ব্যক্তিগতভাবে আমার কথা বলছি না, অসংখ্য নূতন নূতন ছেলে মেয়ে যারা পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টিকে একটা বিশাল চেহারা দিয়েছে ত্রিপুরাতে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কৈলাসহর পার্টির সেক্রেটারি ছিলেন। পরবর্তী সময়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সেক্রেটারি হন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ভারতের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ত্রিপুরায় বামপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে বামফ্রন্ট তৈরি হয়। সেই বামফ্রন্টের একসময় তিনি আহ্বায়ক মনোনীত হন, দায়িত্ব পালন করেন। ত্রিপুরার কৃষক আন্দোলন, যে সংগঠন
সারা ভারত কৃষক সভা তৈরি হয়েছিল পরাধীন ভারতবর্ষে 1936 সালে। সেই সংগঠন সারা ভারতবর্ষে ছড়িয়েছে। লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্টরা এর মধ্যে থেকে কৃষকদেরকে সংগঠিত করার কাজ করেন। এই ত্রিপুরাতে বৈদ্যনাথ মজুমদার এই সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্ভবত তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, হয় সম্পাদক অথবা সভাপতি। এই বৈদ্যনাথ মজুমদার সিআইটিইউ, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, 1970 সালে এই সংগঠনের গোড়াপত্তন হয় কলকাতায় মহাসম্মেলনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে বৈদ্যনাথ মজুমদার এই সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি হন। এই বৈদ্যনাথ মজুমদার 1978 সাল থেকে ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকার, প্রথম দিন থেকে এই সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন 15 বছর। বৈদ্যনাথ মজুমদার কিন্তু মন্ত্রী হওয়ার আগে বেশ কয়েকবার এই কৈলাসহরে নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন এবং পরাজিত হয়েছেন। বারবারই যখন তাকে দাঁড় করানো হয় তিনি বলছেন, আমাকে নিয়ে আপনারা কেন টানা হেঁচড়া করছেন, আমাকে তো জেতাতে পারছেন না, অন্য কাউকে খুঁজুন না। পার্টি বারবারই বলতো তুমি আমাদের মুখ। পার্টি সিদ্ধান্ত না করতেন না, কিন্তু তাকে এমএলএ হতে হবে। তখন তো সরকার, মন্ত্রিসভা, মন্ত্রী এগুলি তো স্বপ্নেই আসে না। এটা তার কোনো আগ্রহ ছিল না। পার্টি সিদ্ধান্ত, সাধারণ লড়াই, তার উচ্চতর পর্যায়ে হচ্ছে ভোটের লড়াই। কাজে তিনি ওটাকে লড়াই দেখতেন, উচ্চতর শ্রেণী সংগ্রামের এটা বহিঃপ্রকাশ। পার্টি সিদ্ধান্ত করেছে দাঁড়াবো, হেরে যেতেন, তার জন্য তার কোনো অন্তর্দাহন ছিল না। আমি দাঁড়ালাম, বারবার হেরে যাচ্ছি, এর জন্য কোনো দুঃখ নাই। লড়াইয়ে এগোনো আছে, লড়াইয়ে পেছনে আছে। একজন কমিউনিস্ট হিসেবে এই যে বোধ, এই যে উপলব্ধি, এটা নিয়েই তিনি ভোটের লড়াইয়ে দেখতেন। আরো অদ্ভুত হচ্ছে, যার কাছে পরাস্ত হতেন তিনি ছিলেন তার শিক্ষক মনীন্দ্র ভৌমিক। এক সময়ে কংগ্রেস শাসিত ত্রিপুরার বিধানসভার স্পিকার ছিলেন। পরাস্ত হতেন, তার সঙ্গে ভোট গণাগণি হতো। বেরিয়ে আসবার জন্য এই মনীন্দ্র ভৌমিকের দুপা ধরে প্রণাম করে ফিরতেন। যখন জিজ্ঞেস করতো তার কাছে হারলেন আপনি, তাকে প্রণাম করছেন, তিনি আমার শিক্ষক। ওই তো রাজনীতির লড়াই, তাতে কি হলো? এই হচ্ছে বৈদ্যনাথ মজুমদার। বিশেষ করে নতুন প্রজন্মের যারা, আমি তাদেরকে বলবো, কি শিখবো আমরা? তাহলে আমি যেটা বলছিলাম, 68 সাল থেকে তার সাথে আমাদের যোগাযোগ কি করে হলো, এটা সেও লড়াইয়ের কাহিনী। লেভির জুলুম চলছে ত্রিপুরায়, কমিউনিস্ট পার্টি সেই সময়ে লড়াই করছে। সোনাইমুড়িতে, এখন যেটা ফটিকরায় পড়েছে, আগে কৈলাসহর ছিল, সেখানে লেভির ধান আদায় করতে গিয়ে গ্রামের কৃষকের সাথে সরকারের পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ মানে কি, তারা প্রতিবাদ করে, তারা আক্রমণ করে। তাতে রবীন্দ্র মালাকার খুন হয়ে যান। সে ভাত চাষিও ছিল না, তার নিজের কোনো জায়গা জমি নেই। কোনো একজন হয়তো বড় কৃষক তার জমিতে কাজ করতো, তাকে ছোট্ট একটা জায়গা দিয়ে ঘরটর তৈরি করে থাকবার সুযোগ করে দিয়েছে। তার বাড়িতে আমরা গেছি, সেটাও মাঠের মধ্যেই, ফসলের জমিতেই, আমার এখনো মনে আছে। তাকে পুলিশ বুট দিয়ে তার বুককে চেপে ধরে এবং এতে করে রক্ত বমি করতে করতে সে মারা যায়। শচীন্দ্রলাল সিংহ তখন মুখ্যমন্ত্রী, নৃপেন চক্রবর্তী এবং তৎকালীন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সুখময় সেনগুপ্ত
আলাদা দল তৈরি করেছেন। ত্রিপুরা কংগ্রেস বা এরকম কিছু একটা নাম হলেও হতে পারে। তারা দুজন আসলেন এখানকার গ্রামের মানুষ নিয়ে রবীন্দ্র মালাকারের হত্যার প্রতিবাদে তারা প্রতিবাদ মিছিল করলেন। তখন কিন্তু পত্রপত্রিকা আজকের মতো ছিল না। কোথায় টিভি? তখন তো টিভিই নাই। রেডিও মানে একটা পাড়া না, এমনকি গোটা গ্রামের মধ্যে হয়তো কোনো একজনের বাড়িতে একটা রেডিও, তার মানে তো বিশাল ব্যাপার। স্বাভাবিক এই সমস্ত খবর টবর পাওয়া খুব কঠিন। আমরা তখন ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছি। সেই সময়ে অনেকগুলো ছাত্র সংগঠন মিলে আমরা ত্রিপুরা বন ডাকলাম এটার প্রতিবাদে, লেভিস জুলুমের প্রতিবাদে, এই কৃষকটা হত্যার প্রতিবাদে। সেখান থেকে আগরতলা শহরে চাঁদা টাদা তুললাম, আমরা এই পরিবারটাকে সাহায্য করব। কৈলাসহরে তো কোনোদিন আসেনি, নাম শুনেছি, জায়গাটা কিরকম। তখন নৃপেন চক্রবর্তীর সাহায্য আমরা চাইলাম। তিনি তখন পার্টির সেক্রেটারি। সেই সময় কমিউনিস্ট পার্টির সাথে এটা মানে যাতায়াত শুরু হয়েছে। আমি তখনও কমিউনিস্ট পার্টির মেম্বার হইনি। আমি তো মেম্বারশিপ পেয়েছি 1969 সালে। তখন আমি পার্টির মেম্বার না 68 সালে, এমএবি কলেজে পড়ি। নৃপেনদা বললেন, সমস্ত ব্যবস্থা করে দিলেন। তখন বৈদ্যনাথ মজুমদারের নাম শুনলাম। এর আগে কিন্তু নামও জানতাম না। কৈলাসহর যাবে, বদ্রীনাথের সঙ্গে দেখা করবে। উনি বৈদ্যনাথ বলতেন না, বদ্রীনাথ। তার যে এরপরে যে মজুমদার আছে এটা আমি জানতাম না, বদ্রীনাথই জানতাম। তখনই আমার মনে খটকা, বদ্রীও একটা টাইটেল, না তো একটা টাইটেল। তারপরে দেখলাম মজুমদার। আমার মাথায় প্রশ্নটা, একটা লোকের তিনটা করে কি করে টাইটেল হয়? বদ্য একটা, নাথ একটা, মজুমদার একটা। পরে সবটা মানে দূর হলো। যাই হোক, আমি বললাম এটা। আমরা এখানে আসলাম। এই যে মেয়েদের যে স্কুলটা, তার উল্টো দিকে তার বাড়ি। সন্ধ্যার সময় এসে আমরা পৌঁছেছি। উনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শুনলেন আমাদের কথা, চা বিস্কিট খাওয়ালেন। আমার এখনো মনে আছে, কুকিজ বিস্কিট। তখন কুকিজ, এটাকে আমরা খড়ম বিস্কিট বলতাম। বাস গাড়িকে যেমন আমরা মুড়ির টিন বলতাম, কেন? কারণ এটাতে উঠবার এবং নামার একটাই রাস্তা। মুড়ির টিনেরও তো একটাই মুখ না, এটা তো দুইটা মুখ না। এর থেকে বাসটাকে মুড়ির টিন বলতো। আর এই কুকিজ বিস্কিটটাকে আমরা বলতাম খড়ম বিস্কিট। তা আমরা খাচ্ছি, আবার নিজেরা রিলিজ করছি। বৈদ্যনাথ বসে আছেন। তখন থেকে দেখছিলাম তিনি প্রচন্ড স্মোকিং করেন। বেশি দামে সিগারেট না, 4 মিনার। কথাবার্তা হলো কি করে আমরা সোনাইমুড়িতে যাব। তখন কৈলাসহর কলেজের যে ছাত্র সংসদ, সম্ভবত মনিবেন, তিনি জেনারেল সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট সিপিআই এর একজন সেক্রেটারি, যিনি তিনি কলেজের হোস্টেলে থাকেন। বলছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তোমাদের নিয়ে যাবে, তারা সমস্ত ব্যবস্থা করবে, তোমরা যাবে। ঠিক আছে। সেই সময় কিন্তু কমিউনিস্ট পার্টির অফিসও যায়নি, দেখিনি অফিসটা কিরকম। আমাদের সময় নাই। পরদিন আমাদের নিয়ে গেল ওখানে। সেখানে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথাবার্তা। রবীন্দ্র মালাকারের বাড়িতে আমরা গেলাম। তার স্ত্রীর হাতে আমরা যে টাকা পয়সা সংগ্রহ করে এনেছিলাম আমরা তুলে দিলাম। আমাদের মধ্যে যে দুজন বয়োজ্যেষ্ঠ ছিলেন, মধুসূদন দাস, তিনি পরে কংগ্রেস হয়েছিলেন, এমএলএ হয়েছিলেন, কিন্তু কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি কোনোদিনই জিততে পারেননি, কিন্তু এমএলএ নির্বাচনে জিতে গেছেন। আর হরিপদ চক্রবর্তী বলে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, তিনি তখন ছাত্র আন্দোলন করতেন। তারা দুজনে আমাদের মধ্যে একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, তাদেরকে দিয়ে বললাম টাকাটা দিন। এখন রবীন্দ্র মালাকারের মা তাকে যখন টাকাটা দেওয়ার চেষ্টা করে বলো না আমার ছেলের বউর কাছে তো, তখন জানলাম যে রবীন্দ্র মালাকার বিবাহিত ছিল। বলে সে কোথায়? বলে ওই যে ঘরে। আমি ঘটনাটা বলছি, এটা তাৎপর্যমণ্ডিত ঘটনা। তখন আমরা দেখছি তো ছোট ঘর, তো দুচলা ঘর, বাঁশ দিয়ে তৈরি করা দরজা। ও দেখছে বাড়িতে যে লোকজন এসে দেখছে, হয়তো আগে অনেক লোকটুক গেছে। ওখানে সে ভেতরে দাঁড়িয়ে
আখ চিবাচ্ছে, কুইশার কুইশার, আখ বললে আবার অনেকে বুঝবেন না হয়তো, কুইশার খাচ্ছে। তাকে ডেকে আনছে, নাম ধরেই ডাকছে, তুই তুই করি শাশুড়ি মা ডাকেন মেয়ের মতো। আখটা সে লুকিয়ে রাখছে, তাকে টাকা দেওয়া হচ্ছে, তার মাথার ঘুমটাটাও ঠিকঠাক করে দিচ্ছে। তার যে কি সর্বনাশ হয়েছে সে কিন্তু তখনও যে উপলব্ধি করতে পারছে ঘটনাটা না, তাহলে এরকম হয় নাকি? বুঝতে পারছেন তো? একেবারে অবুঝ মেয়ের মতো। আমি এই কথাটা বলছি খুব সচেতনভাবে বলছি। কোথায় কি আক্রমণ করেছে সেই সময় কংগ্রেস, লেভি ধান আদায় করার নাম করে। যাই হোক, সেই সময় থেকে বৈদ্যনাথের সাথে আমাদের সম্পর্ক। এবং ওই যে দীপেনদা বলে দিয়েছিলেন তোমাদের কিছু অসুবিধা হবে, সব বদ্রীনাথ ঠিক করে দেবে। এবং তার সঙ্গে কথা বলার পর সন্ধ্যার পর তার বাড়িতে বসে তিনি যা বললেন, এটা সব কথাবার্তা হয়েছে, অসুবিধা তোমাদের হবে না। আমরা ফিরে কৈলাসহর আসতে পারিনি, ওখান থেকে বেরিয়ে আমরা অ্যাম্বাসেডার যেটা আগরতলা থেকে রিজার্ভ করে আমরা এসেছিলাম। গাড়ির মালিক এবং চালক হচ্ছেন ফটিক রায়, তাকে আমরা ফটিকদা বলে ডাকতাম। তিনি আবার সিপিআই করতেন, বাড়ি তার জয়নগর, বীরেন্দার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। এই অতীত দিনের কথা কিন্তু এগুলো ভুলে যাওয়ার মতো না। তিনি চালিয়ে এসছেন, তিনি আমাদের চালিয়ে নিয়ে গেছেন। যদি তোমরা আসো তাহলে নিশ্চয়ই দেখা হবে, নাহলে পরে দেখা হবে। আমরা অবশ্যই ফিরে আসতে পারিনি, কিন্তু বলছি নিপেন্দার কথা এবং বৈদ্যনাথের কথা ঠিক, কোনো অসুবিধা আমাদের হয়নি। ঘুমানো, থাকা, খাওয়া, যাওয়া, কথা বলা এবং সমস্ত মানুষের সঙ্গে মিশে বিষয়টা জানা, সমস্ত জিনিস ঠিকঠাক, একেবারে মানে মানে ম্যাপ আঁকার মতো যেন চার্ট করে দেওয়া। তখনই আমার একটা ধারণা হয়েছে, এ তো সাধারণ লোক না। তো নৃপেন চক্রবর্তী যেমন অসাধারণ, প্রথম থেকে বুঝতে পারছিলাম সেও তো একজন এরকম অসাধারণ লোকেরই সান্নিধ্যে আমাদের প্রথম যোগাযোগ করার জন্য কৈলাসহর পাঠালো। সেদিন থেকে মনে হচ্ছিল আমার, তখন তপনরা আসেনি কৈলাসহরে, বিমলকেও দেখিনি তখন, যদি আমার ভুল না হয়। আমার স্মরণ শক্তি কিন্তু অতটা সংক্ষিপ্ত না, মোটামুটি মনে থাকে। যাই হোক, এই দিয়ে শুরু হলো। উপজাতিদের মধ্যেই তিনি প্রথম পার্টিটাকে সংহত করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মধ্যে হচ্ছে চা বাগান শ্রমিক। এই চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির লড়াইয়ের সঙ্গে বৈদ্যনাথ মজুমদার ওতপ্রোতভাবে যুক্ত। পুলিশ তারা করছে মালিকদের পক্ষে। সেই সময় আগরতলা থেকে নৃপেন চক্রবর্তী নিয়ে আসলেন আমাদের, ছাত্ররা তোমাদের সঙ্গে আছে, শ্রমিকরা মনে করো না তোমরা একা। শুধু কৈলাসহরের ছাত্র না, কৈলাসহর কলেজের ছাত্ররা শ্রমিকদের আন্দোলন সমর্থন করছে। বিমলরা তখন চলে এসছেন, সম্ভবত তখন তপনরাও আছেন। এখানে নিয়ে এসে বৈদ্যনাথ আন্ডারগ্রাউন্ডে আছেন, চা বাগানে, সে বাগানের নাম আমার খেয়াল নেই। পায়ে হেঁটে আমাদের যেতে হলো 2-3 কিলোমিটার, ওখানে গিয়ে বৈদ্যনাথের সঙ্গে দেখা। তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে উপজাতি জনগণকে সংগঠিত করার জন্য এটা কৃষক আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গ, কৃষক নেতা। আরেকদিকে শ্রমিকদের লড়াইয়ের ময়দানে, বিশেষ করে চা শ্রমিক, তাদের যে লড়াই, মজুরি বাড়ানো, কত মজুরি বাড়বে, 4 আনা, 8 আনা, আদৌ বেড়েছিল কিনা আমি এখন খেয়াল করতে পারছি না। সেই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে থেকে পুলিশকে উপেক্ষা করে লড়াই চালাচ্ছেন, নেতৃত্ব করছেন একাধারে শ্রমিক নেতা। বুঝতে হবে, বলে একজন কৃষক নেতা আবার শ্রমিক নেতা কি করে হয়? এটাই কমিউনিস্ট। তাকে পার্টি যে দায়িত্ব পালন করার জন্য দেবে, যেখানে এই দায়িত্ব পালন করলে মানুষের সুবিধা হবে, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। ব্যক্তিগতভাবে একজন কমিউনিস্ট পার্টির মেম্বার হিসেবে পার্টির ভেতরে আমি কি কাজ করতে চাই এটা বলার অধিকার আমার আছে। নূতন যারা তাদের জন্য বলছি, পছন্দ করার অধিকার আমার আছে। কিন্তু শেষ বিচারে পার্টি ঠিক করবে আমার কোনটা করা উচিত হবে। আমার ভাবনাটা সঠিক নাও হতে পারে, অথবা পার্টি মনে করবে না তুমি ওখানে কাজ করতে চাইছো, কিন্তু আমাদের মনে হচ্ছে তুমি ওখানে না করে যদি এখানে করো, এটা পার্টির ভালো মানে তো জনগণের ভালো। কোন জনগণ? শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ, যাদেরকে শোষণ বঞ্চনার হাত থেকে মুক্ত করার জন্য পার্টি লড়াই করছে, এটাই নিয়ম। বৈদ্যনাথ মজুমদারকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো কিছুতে তার না ছিল না। এই হচ্ছে বৈদ্যনাথ মজুমদার।
আমি কথাগুলি বলছি এই কারণে, কমিউনিস্ট পার্টি করতেন, কিন্তু বিপন্ন মানুষ যখন তার কাছে সাহায্যের জন্য যেতেন তিনি দল বিচার করতেন না। ধর্ম বর্ণ সম্প্রদায়ের তো প্রশ্নই আসে না, কিন্তু কমিউনিস্ট পার্টির অভিধানে এটা নাই। মানুষ তো মানুষ, ধর্ম তো মানুষকে ভাগ করার জন্য এই পৃথিবীতে শোষকদের স্বার্থের প্রতিনিধিরা তৈরি করেছে। ধর্ম নিয়ে তো কেউ আমরা জন্মাই নাই। পৃথিবীতে যখন মানুষের বিচরণ শুরু হয় তখন কোথায় ছিল ধর্ম? তার নিজেরই খাবার নাই, খাবার তৈরি করতে পারে না, জঙ্গলে গিয়ে খাবার সংগ্রহ করে, পশুপালন, পশু পাখি মারে, এগুলো মারবার অস্ত্র তার কাছে নাই, এই পাথর ছুঁড়ে মারে, গাছের ডাল ভেঙে মারে, এই তো ছিল। কোথায় ধর্ম? তখন একটাই হচ্ছে চিন্তা, কি করে বেঁচে থাকবো। যাই হোক, আমি সেই আলোচনা বিস্তৃত যাচ্ছি না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই শুধু কৈলাসহর না, শেষ জীবনের বিরাট সময় যখন বিরাট দায়িত্বে তিনি বৃত, আগরতলাকে কেন্দ্র করে কাজ করছেন, দল বেঁধে মানুষ যখন যেতেন, কোনো বাছ বিচার নেই, সবার পাশে দাঁড়াতেন, যেমন এখানে তেমন সেখানে। বিশেষ করে অসুস্থ হয়ে যারা যেতেন, ডাক্তার দেখানো, হাসপাতালে ভর্তি করা, ওষুধের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসবে, ভাড়ার টাকা আছে কিনা, অসাধারণ ঘটনা। আমরা করি এখন এটা? আমরা তো বড় বড় নেতা, সময় কোথায়? আরে সময় তো বৈদ্যনাথ মজুমদার আমাদের মতোই সীমাবদ্ধ ছিল, বড় আরো কম ছিল, তার মধ্যে তো এগুলি করতেন। আরে মানুষের জন্যই তো যে তুমি সমাজ পরিবর্তনের লড়াই করো, সেই মানুষদের মধ্যে কেউ কেউ বিপন্ন অবস্থায় তোমার সাহায্য চাইছে, সেই সময় তুমি বলে কমিউনিস্ট পার্টির কাছে আছে, এখন তোমার অসুখের কথা শোনা যাবে না, ডাক্তারের সঙ্গে কথা বলা যাবে না, কিসের কমিউনিস্ট তুমি? বৈদ্যনাথ মজুমদারের কাছ থেকে কি শিখবো আমরা? একে শুধু ফুলমালা চড়াবার জন্য এখানে এসেছি নাকি আমরা? এ তো শিখতে হবে আমাদের। এই ছিলেন বৈদ্যনাথ মজুমদার। পার্টির তহবিলে তখন টাকা নাই, কারণ সেই সময় যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে সেই সময় এখন এটি অভিজ্ঞতা, নগরে শহরে মধ্যবিত্ত প্রধান জায়গা, বড় বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, এখানে কমিউনিস্ট পার্টি তৈরি করা কঠিন। মূলত গ্রামে গঞ্জে দূরতম অঞ্চল, পেছনে পড়া মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে এক পেটে খায়, এই মানুষদের মধ্যেই কমিউনিস্ট পার্টি তৈরি করা। পয়সা কোত্থেকে আসবে? তারা নিজেরই খাবার পায় না, তারা কোত্থেকে পার্টিকে দেবে? এরপরেও তাদের কাছ থেকে চাঁদা নিয়েই পার্টি হতো। তাহলে এরকম একটা জায়গায় আমি তো দেখেছি বৈদ্যনাথ দাকে এখানে যখন পার্টিতে অফিসে গেলাম, প্ল্যান্টার্স এয়ারওয়েজের একটা অফিস ছিল পাশে, এক দরজা, তার পাশের যে ঘরটা, এই ঘরটাতে 2 দরজা বা 3 দরজার ঘর, এই ঘরটাতে টিনের মানে ঘর, এটাতে কমিউনিস্ট পার্টি অফিস। এবং পার্টি অফিসে ঢুকে আমি দেখলাম অনেকগুলি চার্ট দাঁড় করানো, মানে দেয়ালে সাটা আছে, দেয়াল মানে ঝুলিয়ে রেখেছে। এগুলিতে গিয়ে দেখছি নাম, তারিখ। প্রথম বুঝতে পারছি না, জিজ্ঞেস করলাম এগুলো কি, বলে এগুলি মামলার তারিখ, এর নামে মামলা, অত তারিখে তার হাজিরা। বৈদ্যনাথ দা অফিসে গেলে প্রথম পার্টি অফিসে ঢুকে 1 কাপ চা দেওয়ার কথা বলতেন, সিগারেট তো অনবরত তার জ্বলতই, আর প্রথম এই চার্টগুলি নিয়ে বসতেন, আজকে কোনো মামলা আছে কিনা, কার মামলা, উকিলকে এসছে কিনা, উকিলের সঙ্গে কথা আছে কিনা, কাগজপত্র রেডি আছে কিনা। এই হচ্ছে বৈদ্যনাথ মজুমদার। তাহলে তার কাছে গেলে পার্টির তহবিল কোথায়? নিজে যা কিছু 20-25 টাকা 50 টাকা তখন ওয়েস্ট পেতেন, এর থেকেই পয়সা দিয়ে এদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। তাহলে এটা অনাড়ম্বর জীবন, সাদামাটা কিন্তু পরিচ্ছন্ন। নিজের জামা কাপড় নিজেই ধুতেন, ইস্ত্রি করতেন কিনা আমি জানি না নিজে, কিন্তু মোটামুটি এই পাট ভাঙা ধুতি শার্টই পরতেন তিনি, পাঞ্জাবি গাইতে আমি খুব কম দেখেছি, 1-2টা কালে ভদ্র দেখলেও দেখতে পারি, কালারওয়ালা, পুরো হাতওয়ালা, এবং সবসময় হাত তিনি বন্ধ করতেন, এই বলে পড়তেন না। আমি যা চোখের সামনে তাকে যা দেখেছি, আড়ম্বরহীন জীবন। আসলে তো তার বাড়িতে আমাদের থাকতে হতো,
চৌচালা যে বিরাট বড় টিনের ঘর, এবং তার যে আপনার পালাগুলো, এগুলো তো বিমের মতো। এই ঘর ভাঙার আগ দিন পর্যন্ত সম্ভবত এগুলিই ছিল। কোন অংশের দালানের চাইতে কম না, খুব উঁচু। বড় অংশটা মা থাকতেন, বৈদ্যনাথের মা অসুস্থ শয্যাশায়ী। এই ঘরে পাশে আরেকটা চৌকিতে বৈদ্যনাথ থাকতেন, মাঝখানে একটা পার্টিশন, তার সঙ্গে আরেকটা চৌকি থাকতো। বাইরে থেকে কেউ আসলে যদি থাকতে হয় এখানে ঘুমতো। আমি এসে এখানে ঘুমাতাম, নৃপেন চক্রবর্তীর সঙ্গে এসে এখানেই ঘুমিয়েছি আমি। বৈদ্যনাথদার মা বৈদ্যনাথদাকে ডাকতেন নারায়ণ বলে, বৈদ্যনাথ ডাকতেন না, বাড়ির ডাক নাম বৈদ্যনাথদার। মায়ের বিষয়ে বৈদ্যনাথদা অত্যন্ত সচেতন ছিলেন, অত্যন্ত সচেতন। নিজের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতেন না, মায়ের সমস্ত ব্যাপারটা লক্ষ্য রাখতেন। আমি কেন কথাগুলি বলছি, অনেকে বলবেন সন্তান তো মায়ের খবর রাখবি। আজকের দিনের সন্তানরা সবাই মায়ের বাবার খবর রাখে। বিয়ে শাদী করার পর সন্তান নিজের হওয়ার আগেই বয়স হয়ে গেছে মা বাবার, তাদেরকে নিয়ে আপনার আশ্রমে রেখে আসে। তাও বছরে একবার দেখা করতে যায় না, ওখান থেকে মাকে ফোন করতে হয়। বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। এটা কি সভ্যতা, কোথায় আমরা যাচ্ছি? এই কারণে আমি বৈদ্যনাথ মজুমদারের কথা এখানে উল্লেখ করার চেষ্টা করলাম। মন্ত্রী প্রতিদিন দুবার ফোন করে খবর রাখছেন মা কেমন আছেন, কারণ মাকে তো ওখানে নিয়ে যাওয়া যায় না। আমরাও তাকে এই কথা বলিনি, কারণ এটা অবাস্তব হবে, আর উনি এই বাড়ি ছেড়ে যাবেন না। এবং প্রতি মাসেই দুবার তিনবার আসতেন, একদিকে প্রশাসনিক কাজ, পার্টির কাজ, এবং মাকে দেখা। এটা এটা বুঝতে হবে আমাদের। 68 সাল থেকে তাকে দেখছি, তার মৃত্যুর দিন পর্যন্ত চোখে দেখা, কারোর কাছ থেকে শোনা কথা না। শুধু শোনা কথা একটাই বলেছি, মাঝখানে কিছুদিন তিনি পরিবার ভরণ পোষণের জন্য একটা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, কিন্তু বেশি দিন তাকে আটকে রাখতে পারেনি। তাকে আমি কোনোদিন জিজ্ঞেস করিনি, আমাদের আরেকজন কমরেডের কাছ থেকে শোনা। তার বাস্তব ভিত্তি কি আছে আমি জানি না। কাজেই এখানে এগুলো চাক্ষুষ করেছি, এবং হাতে ধরে এই পার্টির চারিদিকে এই বাগানটা সাজিয়েছেন। ছাত্র সংগঠন, যুবক সংগঠন, মহিলাদের সংগঠন আগেই ছিল, কিন্তু এখানে খুব একটা শক্তিশালী ছিল ঘটনা তা না, এটাকে গড়ে তুলেছেন। কৃষক সংগঠন, শ্রমিকদের সংগঠন, এবং কৃষকদের মধ্যে প্রথম হচ্ছে গণমুক্তি পরিষদ। এগুলো তো সব তার হাতে তৈরি করা। কর্মী নেতৃত্ব তার বাছাই করা। এটা পছন্দ অপছন্দ না, বৈদ্যনাথ করে তাকে দেখলে হাত জোর করে নমস্কার করে, সাইকোফেন্সি না, কোয়ালিটি, গুণ আছে, সম্ভাবনা আছে, একে দিয়ে এটা হবে, তাকেই দায়িত্বটা দিতে হবে। বাছাই করতে পারতেন, মুন্সিয়ানা ছিল। এইভাবে এখানে নতুন নেতৃত্ব গড়ে তুলেছেন। এরাই তো এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংগঠনের নেতৃত্ব গেছেন, পার্টি সর্বভারতীয় কমিটির মেম্বার, তপন সেন্ট্রাল কমিটির মেম্বার। বৈদ্যনাথ মজুমদার তারা যদি তাদেরকে হাতে ধরে গড়ে পিঠে না তুলতেন, আমাদের প্রশ্ন যেমন তপনদের প্রশ্ন তো তাই। কাজে এগুলো আমরা ভুলে গেলে চলবে না। এবং সবকিছুর ভিত্তিটাকে মার্ক্সবাদ, লেনিনবাদ। লক্ষ্যটা কি? সমাজতন্ত্র, শ্রেণীহীন শোষণমুক্ত। উদ্দেশ্যটা কি? মানুষ মানুষের সম্মান নিয়ে বাঁচতে পারবেন। এটা এক দুজনের কাজ না, অসংখ্য মানুষ চাই। সব মানুষ আসবে এই লড়াইয়ে, ঘটনা তা না। বেশিরভাগ মানুষের নৈতিক সমর্থন থাকবে, সক্রিয় মানুষের সংখ্যা কম হবে। যারা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব করবেন, তিনি শুধু ঠেলে দিতেন না, এই সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার সংগ্রামে তিনি নিজেই প্রথম সামনের সারিতে থাকতেন। জেল হাজতের ভয়টাই তার কাছে ছিল না। এই সবটা মিলিয়ে বৈদ্যনাথ মজুমদার, কমরেড তপন উল্লেখ করলেন সঠিক, অজাত শত্রু ছিলেন। ব্যক্তিগতভাবে তো কারোর সঙ্গে তার ঝগড়াঝাটির কোনো কারণ নাই, তার জায়গা সম্পত্তি এই সমস্ত নিয়ে তার কোনো প্রশ্ন নাই। তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে লড়াই থাকবে, তখন মূল লড়াই আমাদের কংগ্রেসের বিরুদ্ধে, তারপরে টিউজেস,
সর্বনাশা রাজনীতি, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শের দিক থেকে। কংগ্রেস যদি ঠিকভাবে করতো তাহলে ব্রিটিশ চলে যাওয়ার পর, স্বাধীনতার পর আজকে ভারতবর্ষ যে জায়গায় সে দাঁড়িয়েছে, এখানে তো ভারতবর্ষ আসতো না। আমরা কমিউনিস্টরা সেই সময় আমাদের নেতৃত্বে যেভাবে ভেবেছেন, এটা যদি কংগ্রেস দলের নেতৃত্বের একটা অংশ এইভাবেই ভাবতেন, কিন্তু সরকার দখল করার পর যদি সেটা বাস্তবায়নের চেষ্টা করতেন, ভারতবর্ষের চেহারা অন্যরকম হয়ে যেত। হয়নি সেটা, হয়নি তো সেটা। কাজেই সেদিক থেকে যেটা আজকের দিনে বিশেষ করে যেটা বলতে চাইছি, অজাত শত্রু ছিলেন, তার সম্পর্কে রাজনীতির প্রতিদ্বন্দ্বী ছাড়া তারাও উলটপালট কথাবার্তা বলার সাহস পায়নি, আঙুল তোলার সাহস পায়নি। কমিউনিস্ট তো এরকমই হবে, এরকমই তো হওয়া উচিত। এই যে বাড়িটা দেখছেন না, তার ছিল, আমরা সবাই জানতাম বৈদ্যনাথ মজুমদারের বাড়ি, কিন্তু বৈদ্যনাথ মজুমদার কখনো এটা তার বাড়ি বলে বলতেন না। ক্রমে ক্রমে যখন তার বয়স বাড়ছে, আস্তে আস্তে একটু হেলে যাচ্ছেন, সেই সময় এই বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন। কথা হলো, কিন্তু তিনি একা সিদ্ধান্ত নিতে পারছেন না বাড়িটা পার্টিকে দেবেন কিনা। কারণটা কি? বৈদ্যনাথের বাড়ি, ওনার কি আছে, কেন তিনি এটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করছেন? পরে গিয়ে আমরা জানলাম তার আত্মীয় পরিজনরা আছেন, এটা তার পৈতৃক সম্পত্তি, এটা আরো অনেক মালিক আছেন, যদিও তারা কেউ এই বাড়ির মালিকানা দাবি করতে আসে না। বৈদ্যনাথ মজুমদারের উপলব্ধির মধ্যে, চেতনার মধ্যে, মূল্যবোধের মধ্যে একটা প্রশ্ন আমি দেখে রাখতে পারি। টাট্টি ভাঙলে আমি ঠিক করি, ঘরে চল বললে আমি ঠিক করি, কেমন না, গাছ ভেঙে পড়লে আমি কাটিয়ে ঠিক করি, লেট্রিন নষ্ট হলে আমাকেই ঠিক করতে হয়। আমার আত্মীয় স্বজন কেউ যে বাড়ি থেকে টাকা পাঠায়, ভাই বোনেরা, ঘটনা তা না, কিন্তু তারপরে এটা যৌথ সম্পত্তি, যৌথ মালিকানা, আমার পৈতৃক সম্পত্তি, আমি তো একটা চট করে সিদ্ধান্ত নিতে পারি না। একদিন বৈদ্যনাথ শেষ পর্যন্ত বললেন যে দেখো, আমি তো একা চট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না, আমি সবার সঙ্গে কথাবার্তা বলে নিই। আলটিমেটলি সবাই যখন একমত হলেন, তারপরে সিদ্ধান্ত করে বললেন যে না, এটা পার্টিকে দেবো, আমরা আমাদের পরিবারের সিদ্ধান্ত আছে। এই হচ্ছে বৈদ্যনাথ মজুমদার। তিনি বলতেই পারতেন তাদের সঙ্গে আমার কথাবার্তা বলার কি দরকার, তারা কেউ খোঁজ নিয়েছে এই বাড়ি, মাঝে অসুস্থ তাকে দেখতে কবার এসেছেন তারা বছরে। এই ভাঙাচোরা সমস্ত বিষয়ের মধ্যে আমি যে একটা দুইটা ঘর তৈরি করে ভাড়াটিয়া, তাও পার্টির ছেলেই অথবা কর্মচারী পার্টিকে সমর্থন করেন, এই পয়সা টয়সা দিয়ে এগুলি বেড়াটা ঠিকঠাক করি, তারা তো খবর নেই, তাদের সঙ্গে আমার কথাবার্তা কী দরকার, আমি থাকবো না তখন এই জায়গাটা কী হবে, এটা পার্টিকে দেবো, বলতে পারতেন তো, বলেননি তো। এই জায়গাটা হচ্ছে মৌলিক গুণগত পার্থক্য এবং নীতিবোধ। সবাইকে নিয়ে যে চলতে পারা, এটা একটা সংস্কৃতি, কালচার, আমাদের সবার মধ্যে এটা নাই। কমিউনিস্ট পার্টি এই সংস্কৃতিটা আমাদের শিখতে সাহায্য করেছে এবং বৈদ্যনাথের মধ্যে তার প্রতিফলন ঘটতে আমরা দেখেছি। আমি সর্বশেষ দৃষ্টান্ত বললাম যে বাড়িটা তিনি পার্টিকে দিয়ে গেলেন। এখন ওখানে একটা তৈরি হচ্ছে, আমাদের জেলা অফিস কেন্দ্র হবে, সেটা পরের প্রশ্ন। আজকের দিনে দেশের যে অবস্থা, রাজ্যের যে অবস্থা, বৈদ্যনাথদার উপস্থিতি প্রয়োজন ছিল। মিছিলে যেতে পারতেন না, হাঁটতে হয়তো পারতেন না, সবাই গিয়ে হয়তো গলা চড়িয়ে 2 গ্লাস 3 গ্লাস জল খেয়েও গলা যখন তার ধরে যেত বক্তৃতা করতেন, এটা হয়তো করতে পারতেন না। কিন্তু তিনি বেঁচে থাকলে আমরা যারা এখন কাজকর্ম করছি তার সঙ্গে গিয়ে কোনো জটিল বিষয়, কোনো সমস্যার বিষয়, কিছু কর্মসূচি নিতে চাই, পরামর্শ চাইলে তার কাছ থেকে সঠিক যথার্থ পরামর্শ তো আমরা পেতাম, এটা তো আমরা মিস করছি। তার অনুপস্থিতি এখন আমরা অনুভব করছি, এটা অস্বীকার করা যাবে না, এটা অস্বীকার করা যাবে না। আজকের দিনে আমাদের রাজ্যের অবস্থা শুনছিলেন আপনারা, রাজেন্দ্র বলছিলেন, আমি এর আগে এখানে এসেছিলাম, এই পুরনো মোটর স্ট্যান্ডের রাস্তার উপরে আপনারা মিটিং ডেকেছিলেন,
সেখানে আমি প্রায় 50-55 মিনিট কথা বলে গেছি, রাজ্যের পরিস্থিতি বলেছি, এটি আমাদের প্রোগ্রাম ছিল। আমি এটা নিয়ে কথা বাড়িয়ে সময় নেব না। দেশের অবস্থা খুব খারাপ। দেশের অবস্থা খারাপ হলে রাজ্যের অবস্থা কি করে ভালো হবে? একই তো দল। দিল্লি যারা চালাচ্ছেন, রাজ্য তারা চালাচ্ছেন। যারা দেশটাকে ডুবাচ্ছেন তারা রাজ্যটাকে কি করে ভাসিয়ে রাখবেন, এটা আশা করা যায় না। দেশের অবস্থাটা কি? মানে পুরো মাত্রায় গরিব মানুষের শত্রু। আমাদের দেশের স্বাধীনতার পর এই 75 বছরে এমন প্রতিক্রিয়াশীল কোনো কেন্দ্রের সরকার আমরা দেখিনি। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছেন, রোজগার করতে পারছেন না, কিংবা ক্ষমতা নাই, অনাহারে থাকছেন, অর্ধাহারে থাকছেন, মৃত্যু বরণ করছেন, সন্তান বিক্রি করছেন। এই তো ঘটনা। ত্রিপুরা তাই করছে। দৈনন্দিন ব্যাপার। বেকার সমস্যা, কোটি কোটি ছেলে মেয়ে। গত 50 বছরে বর্ষভিত্তিক শতকরা যে হারে বেকারি বাড়ত, এদের রাজত্বে গত 96 বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে। সবচেয়ে বড় কথা কি? সংবিধান আক্রমণ করছে। এই সংবিধান নিয়ে আমরা খুব সন্তুষ্ট মনে করার কারণে আমরা কমিউনিস্টরা এই সংবিধান নিয়ে সন্তুষ্ট না, কারণ আমরা তো চেয়েছিলাম শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ। যাই হোক, তারপরেও এর মধ্যে যা কিছু গণতন্ত্রের ছিটে ফেটো আছে, এটাকেই আক্রমণ করছে। তার সঙ্গে নাগরিক অধিকারকে আক্রমণ করছে, ভোটকে প্রহসনে পরিণত করছে। ত্রিপুরায় আমরা চাক্ষুষ করছি। ধর্মনিরপেক্ষতা, যে ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতটাকে দুভাগ করলো, এমনকি আমরা কমিউনিস্টরা তো তার বিরুদ্ধে ছিলামই। তখন কমিউনিস্ট পার্টির শক্তি আর কি? গান্ধীজি তিনি এটাকে সমর্থন করেননি। 15ই আগস্ট তিনি দরজা জানালা বন্ধ করে ঘরে অনাহারে দিন কাটিয়েছেন, অঘোষিতভাবে মেনে নিতে পারেননি। এটা ইতিহাস পড়ে দেখেছি আমরা, এটা তৈরি করার কথা না। তাহলে এই যে জায়গাটাতে আক্রমণ করছে, কিসের ধর্মান্ধতা? আরএসএস পেছন থেকে নিয়ন্ত্রণ করছেন, বিজেপি সরকার চলছে। কট্টর হিন্দুত্ববাদী না, আমি বলবো কট্টর মুসলমান বিরোধী। কিসের কট্টর হিন্দুত্ববাদী? হিন্দুদের মধ্যে গরিব নাই, শ্রমিক নাই, বেকার নাই, অনাহার অর্ধাহারে দিন কাটায় না, সন্তান বিক্রি করে না, ভাবে তাদের কথা। তাহলে কিসের কট্টর হিন্দুত্ববাদী? এরা কট্টর মুসলিম বিরোধী এবং কট্টর এরা খ্রিস্টান বিরোধী। আর কমিউনিস্ট বিরোধী ঠিক আছে, এটা আমাদের জন্য সার্টিফিকেট, আমরা এর জন্য পরোয়া করি না। তারা ঘোষণাই করেছে তাদের প্রধান শত্রু কমিউনিস্ট, মুসলমান, খ্রিস্টান। আমাদের সংবিধানের বিরুদ্ধে ধর্মচর্চা, রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। সব ধর্ম রাষ্ট্রের কাছে সমান। কে কোন ধর্ম করবে না করবে তিনি ঠিক করবেন। তিনি যদি মনে করেন তিনি ধর্মান্তরিত হবেন। বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করলেন কেন? ক্ষোভে থেকে, বিক্ষোভ থেকে। হিন্দু ধর্মের নামে জনগণের মধ্যে যে বিভাজন এবং তাদের জীবনের যে মৌলিক সমস্যা, এ নিয়ে কোথায় হিন্দু ধর্মের চিন্তা ভাবনা? ওখান থেকেই তিনি বুদ্ধ ধর্ম অবলম্বন করলেন। তার যে জীবনের ইতিহাস, কেন তিনি বুদ্ধিস্ট হলেন, এর পড়তে গেলে আপনারাও পাবেন। আমি তো সেই পড়েই বলছি, এটা তো আমার তৈরি করার কথা না। আমি তো আর বাবা সাহেব আম্বেদকরকে সামনাসামনি দেখিনি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে সংবিধান, আমাদের সংবিধানের মুখবন্ধে এটা লেখা, এটার উপর আক্রমণ করছে। এখন তো এরা নতুন করে সংবিধান ছাপাচ্ছে। ওই স্বাধীনতার পরে যে 50 সালে যে সংবিধান তৈরি হয়েছিল, তাতে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ছিল না। ইন্দিরা গান্ধী পরে যুক্ত করেছেন। এখন তারা বলছেন ওই দুটো বাদ দিয়ে যখন দিচ্ছে, অনেকে প্রশ্ন তুলছেন এটা কোন সংবিধান দিচ্ছেন? বলে ওই তো প্রথম সংবিধান। বলে এই শব্দ দুটো কোথায়? বলে না, এগুলি তো ছিল না। অনেকেই প্রশ্ন করছেন, আমরাও প্রশ্ন করছি। তাহলে সেই সংবিধান তৈরি হওয়ার পর এখন পর্যন্ত 122 থেকে 150টা যে সংশোধনী যুক্ত হলো, এগুলো তো সংবিধানের মধ্যে আছে।
এগুলোতে বাদ দিলেন না। এগুলো নিয়েই তো আপনি সংবিধান দিচ্ছেন, শুধু বাদ দিচ্ছেন সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। উদ্দেশ্যমূলক কি সরকার চলছে দেখছেন আপনারা? যে প্যালেস্টাইন, গাজা, আক্রমণ তো মুসলিমদের বিরুদ্ধে। ইসরায়েল সামনে, পেছনে কে মার্কিন সাম্রাজ্যবাদ। কে সমর্থন করছেন? 24 ঘন্টার মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনার এই যে মুঠোফোন আছে, এই ফোন করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, কট্টর মুসলিম বিরোধী এবং প্রতিক্রিয়াশীল ফ্যাসিস্ট, তাকে বলছে তোমাদের সঙ্গে আমরা আছি। আজকেও যুদ্ধ বন্ধ করো, শান্তি ফিরিয়ে আনো। প্রায় 19,000-এর মতো মানুষ মারা গেছেন, 70% মহিলা এবং শিশু। মায়ের দুধ খাচ্ছে, এই জায়গায় বোমা পড়ছে, মারা যাচ্ছে মা বাচ্চাটা। মানবিক মূল্যবোধের কথা বলছেন প্রধানমন্ত্রী। ভোট আসলে এই মূল্যবোধের কথা উঠতে উঠে কি পদক্ষেপ নিচ্ছেন? আমি বিস্তৃত যাচ্ছি না, সেটা ওই দিন পথসভায় আমি বলবার চেষ্টা করেছি, সে জায়গায় উল্লেখ করছি। এই যে জায়গাটা, ভোট আমাদের সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন স্বতন্ত্র, এটাকে বগল দাবা করে ফেলেছে প্রধানমন্ত্রীর পছন্দের একজন কেন্দ্রীয় মন্ত্রী আর সংসদের বিরোধী দলের নেতা। আগে কে ছিল? প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন এটা বাদ। অর্থটা কি? 3-এর মধ্যে 2। এই দুইজনই হচ্ছেন শাসক দল, এখন হচ্ছেন বিজেপি। বগল দাবা করে ফেলল। এমনি নির্বাচন কমিশন ঠিকঠাক দায়িত্ব পালন করে না, এখন যখন পুরোটাই বগল দাবা করলেন, হয়ে গেল। শুধু তা না, আইন সংশোধন করে এমন কাণ্ড করেছেন, এই কারা কারা নির্বাচন কমিশনে আসবেন তাদের নাম বাছাই করার জন্য একটা কমিটি হবে। এই কমিটিও নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সিনিয়র মিনিস্টারদের মধ্যে 1-2 তারাই ঠিক করবেন। তাহলে কি থাকলো? এই জায়গায় চলে যাচ্ছে। বুঝবার চেষ্টা করতে হবে। অনেক হয়তো মনে করবেন, আরে এগুলি বলে আপনারা এত সময় নিচ্ছেন, এগুলি কি, আমরা তো খাওয়াটা পাই না। আপনি এগুলি বাদ দিয়ে তো খাওয়ার পাবেন না, চাকরি পাবেন না, বাচ্চা স্কুলে পড়তে পারবে না, হাসপাতালে গিয়ে চিকিৎসা হবে না। এটা বাদ দিয়ে হবে না তো। এবং যখন সরকারের কাছে কোনো জবাব পাওয়া যায় না, তখন মানুষ কোথায় যায়? কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এটাকে বগল দাবা করার চেষ্টা করছে। কে বিচারক হবে, কে হবে না, মাসের পর মাস ফেলে রাখছে। তো এই জায়গাটা প্রচন্ড একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। একদলীয় স্বৈরশাসন বিরোধীদের কোনো মতেই সহ্য করতে পারছে না। আমাদের ত্রিপুরা আমরা প্রত্যক্ষ করছি। অর্থাৎ যে রাস্তায় চলছে বিজেপি RSS এর নির্দেশে, যদি তাকে প্রতিহত করে না যায়, পরিস্থিতির মধ্যে যদি পরিবর্তন আনা না যায়, যাই সংবিধানটা আছে এটাকে যদি রক্ষা করা না যায়, গণতন্ত্রকে যদি পুনঃস্থাপিত করা না যায়, তাহলে ভারতবর্ষে নূতন কায়দায়, আজ থেকে 50 বছরের আগে ফেসিজম চিন্তা করলে চলবে না, তার সঙ্গে আজকের পরিস্থিতি মিলালে চলবে না। নূতন পদ্ধতিতে, নূতন কায়দায়, নূতন আজ্ঞেকে এরা মার্কিন সাম্রাজ্যবাদের মদত পুষ্ট হয়ে ভারতবর্ষের বুকে ফেসিবাদ কায়েম করবে। বাঁচবেন কি করে? হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উপজাতি না বাঙালি, কেউ রেহাই পাবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আওয়াজ উঠেছে, এদের জনগণ থেকে বিচ্ছিন্ন করো, ক্ষমতা থেকে হটাও। আজকে মিটিং চলছে, 28 দলের মিটিং দিল্লিতে। কি বলিব জানি না, কিন্তু যেটা আমরা মনে করি কমিউনিস্ট পার্টির লোকরা, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, এ শুধু ভোটের সময় গিয়ে আসন রফা না, মানুষের জীবনের এই যে সমস্যাগুলো, জ্বলন্ত সমস্যা, এগুলোর সমাধান, এবং এগুলো সমাধান করতে গেলে পরে সাংবিধানিক যে অধিকারগুলো মানুষের থাকতে হবে, এগুলিকে রক্ষা, এটা করতে না পারলে পরে কিসের সমঝোতা? ভোটের আগে কে কয়টা আসনে দাঁড়াবেন না, এখনই যেতে হবে মানুষের কাছে। একসাথে যান, যারা যাবেন, যদি না যান আমরা যাব। আমরা ছিলাম একা, আমরা এখন চেষ্টা করছি ঐক্যবদ্ধভাবে যেতে। যদি কেউ সেভাবে আসতে না চান, আমরাই যাব, লাল ঝান্ডা ফেলে দেব। কিন্তু আমরা চাইব
গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে গেলে পরে, মানুষের সংহতি বজায় রাখতে গেলে পরে একে যারা শ্রদ্ধা করেন, এরকম যে সমস্ত ব্যক্তি, সংগঠন, শক্তি, দল সবাই এক জায়গায় আসা দরকার। সবাই মিলে যদি দাঁড়ানো যায়, ইতিহাসের অভিজ্ঞতা সবচেয়ে খারাপ, জনগণের 1 নম্বর দুশ্মন, মহাশক্তিধর বাধ্যত মনে হয়, তাকে পরাস্ত করা যায়, পরিবর্তন আনা যায়। হিটলার, মুসোলিনি, তোজো, এটা তো ইতিহাসের অভিজ্ঞতা, এটা গল্প না, তো গল্প না। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা করেছিলেন না, পরাস্ত হতে হয়েছে, জেলে যেতে হয়েছে, অন্য সরকার এসছে, 1967 সাল থেকে ভাঙন শুরু হয়েছে। একচ্ছত্র আধিপত্য আছে নাকি? রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে প্রাদেশিক দল তৈরি হচ্ছে, নতুন নতুন কর্মসূচি। এটাই ঘটনা। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তার যদি দৃঢ়তা থাকে, প্রধান প্রতিপক্ষকে যদি চিহ্নিত করতে পারে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আত্মকেন্দ্রিক মনোভাব মুক্ত হয়ে, যা বৈদ্যনাথ মজুমদারের জীবনভর দেখিয়ে গেছেন, যেটা আমরা শিখতে চাইছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, অসম্ভব বলে কিছু নাই। অসম্ভব শব্দটা সংগ্রামী মানুষের অভিধানে জায়গা পাবে না, স্থান নাই, তার স্থান নাই। কাজে সেদিক থেকে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে, জনগণের যে লড়াকু শক্তি, তার যে ঐক্য, তার উপর বিশ্বাস রাখতে হবে। ফলে আজকের দিনে বৈদ্যনাথ নাই, জীবিত থাকলে এই পরিস্থিতিতে তিনি এই কথাগুলি বলতেন, বিকল্প ভিন্ন কোনো কথা বলতেন আমি অন্তত মনে করি না, যেমনটা 68 সাল থেকে 2011 পর্যন্ত বৈদ্যনাথ মজুমদারকে দেখেছি। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধার নিদর্শন মানেটা কি? তার চরিত্রের এই যে গুণাবলীগুলো, এগুলো আমাদের আহরণ করতে হবে, অনুসরণ করতে হবে, নিজেকে সেভাবে তৈরি হতে চেষ্টা চালাতে হবে। বিশেষ করে আমাদের যুবশক্তি, আমার বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রেও আমরা সবাই যে এগুলি করতে পারছি ঘটনা তা না, তাদের কাছে আমি করজোড়ে বলবো, সময় চলে যায়নি, আরো যে কয়েক বছর আপনি আমি বেঁচে থাকবো, অসম্পূর্ণতা যেখানে আছে, আসুন না আমরা বৈদ্যনাথের জীবন থেকে শিখে নিয়ে এই অসম্পূর্ণতাগুলি দূর করার চেষ্টা করি। তাতে বৈদ্যনাথের প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো হবে এবং তাকে অনুসরণ করে নিজেকে সেইভাবে সঠাম একজন যথার্থ কমিউনিস্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য নিজেকে তৈরি করা যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই পরিস্থিতি থেকে বেরোবার জন্যে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। ত্রিপুরায় এই যে অনাসৃষ্টি, অরাজকতা, ফ্যাসিস্টসুলভ রাজত্বটা চলছে, কোথায় সরকার? কিসের সরকার এটা? ওই শুনছিলেন, বলছিল এই মঞ্চ বাড়িটা রক্ষা করার জন্য, এটাতে সবটাতে নাকি ঘুণে ধরে গেছে। বিজেপি সরকারের দৌলতে গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেখানে ঘুণে ধরেছে, আপনার কৈলাসহরের এই টাউন হল ঘুণ মুক্ত থাকবে আশা করেন কি করে? সবটাই তো ঘুণে ধরেছে, সব পাল্টাতে হবে। কাজে এই লড়াইয়ের জন্য ত্রিপুরায় নামতে হবে, ভয় পেলে চলবে না। ভালো এসছেন আপনারা। প্রথম তো আমার সন্দেহ ছিল কি হলো, বৈদ্যনাথদার স্মরণ সভা তো আসতে ভয় পাচ্ছেন মানুষ। একটা অংশ ভয় আর একটা অংশ সুবিধাবাদ, আমি দুটোই বলছি। কিসের ভয়? কাকে ভয়? তারাই তো ভীত সন্ত্রস্ত। 23-এর নির্বাচনে ওরা পরাস্ত হয়েছে, এরা 38 ভাগ 39 ভাগ ভোট পেয়েছে। ত্রিপুরায় এত কম ভোটে এর আগে কোন সরকার তৈরি হয়নি। কিসের সরকার এটা? দ্বিতীয় হচ্ছে তার পারফরমেন্স কি? কিচ্ছু নাই, শুধু বক্তৃতার, মন্ত্রীদের মুখের ছবি, তাও সব মন্ত্রীর না। শুনছিলেন কাঞ্চনপুরের মিটিংয়ের কথা, এই করে মানুষ আটকে রাখতে পারবেন? এখনো যারা ভয় পান, আমাদের বন্ধুদের গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, চট করে হয়তো মিছিলে আসবে না, জানালা ফাঁক করে দেখছে, তারপর ঘর থেকে নেমে আসছে, দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে, তারপর আস্তে আস্তে দরজা খুলছে, তারপরে একদিন হাত ধরে চলুন না, কত আর ফাঁকে ফুঁকে দেখবেন, চলুন না আমাদের সঙ্গে হাঁটুন না, আস্তে আস্তে নেবেন, জবরদস্তি করবেন না। আর একটা অংশ আরেকটু থেকে আরেকটু দিয়ে তারা সুবিধাবাদী, তারা বামফ্রন্ট সরকার থাকতেও সুবিধা নিয়েছেন,
এখনো সুবিধা নেওয়ার চেষ্টা করেন, আবার ভয় পান যদি আবার বামফ্রন্ট সরকার চলে আসে, কাজে দুই দিকই রক্ষা করো, গাছেরও খাবো ঘোড়ারটা তুলবো। হয় নাকি? হয় না। এদের পেছনে ঘুরে সময় নষ্ট করবেন না, পরিষ্কার বলছি আমি। যারা আছেন তাদের নিয়ে এলাকায় পার্টির লোকাল কমিটি মিটিং করুন, এলাকায় ব্রাঞ্চের মিটিং করুন, গণসংগঠনগুলি সক্রিয় করুন, এলাকার মানুষের দৈনন্দিন সমস্যাগুলির উপর ভিত্তি করে গ্রাম ভিত্তিক কর্মসূচি তৈরি করুন। সমস্যা একসাথে 50টা দরকার নেই, 2, 4, 5টা। স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ পাওয়া যায় না, ডাক্তার হাসপাতালে রুগীকে ভর্তি করে না, খাবার দিতে পারবে না। কি ব্যাপার চলছে? রাস্তা দিয়ে গাড়ি চলো না, সন্তান সম্ভব মা, তাকে হাসপাতালে আনার গাড়ি নিয়ে যাওয়া যায় না, কাঁধে করে আনতে হচ্ছে, রাস্তায় মা প্রসব করছে। কিসের সরকার এটা? বুক বাজায় ওরা। কাজে এরকম একটা জায়গায় উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, সাহস নিয়ে। আপনি সংখ্যায় প্রথমে কম হবেন, তোয়াক্কা করবেন না। বৈদ্যনাথ মজুমদার যখন শুরু করেছিলেন কজন ছিল? কৈলাসহরে কেউ ছিল প্রপারে? আমি তো বললাম, ছামনু ছয়লেনটা দিয়ে শুরু করেছে পার্টির কাজ। দূরতম চা বাগানে গিয়ে চেষ্টা করেছে পার্টি তৈরি করার। শহরে তো পরে এসছে, এরা আসেও দেরিতে, যায়ও আগে। ঠিক আছে, সাপমন্ডি করার কোনো দরকার নেই। বলে যারাই চাইছেন এই অবস্থা চলতে পারে না, আসুন একসাথে আমরা এগিয়ে যাই। এছাড়া কোনো বিকল্প নাই। এবং এই লড়াইয়ে ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে বৈদ্যনাথ মজুমদারের অসম্পূর্ণ যে কাজ রেখে গেছেন আমাদের জন্য, আমরা জীবৎকালে সবটা সম্পাদন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের তো এই কাজটাই করতে হবে। আসুন সবাই মিলে আজকের দিনে তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধার নিদর্শন হিসেবে আশু দায়িত্ব কর্তব্য প্রতিপালনের জন্য সমবেতভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একসাথে আমরা এগিয়ে যাই। এই প্রত্যাশা নিয়ে আপনারা শুনলেন অনেকক্ষণ, আমি কথা বললাম, অনুপ্রাণিত বোধ করছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বৈদ্যনাথ দার প্রতি আরেকবার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।